বন্ধুরা সবাইকে বায়োলজি ক্লাসরুমে স্বাগত। আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছি ট্রান্সক্রিপশনের উপাদান নিয়ে। আজ আলোচনা করা হবে ট্রান্সক্রিপশন পদ্ধতি নিয়ে। দেখো, ট্রান্সক্রিপশন মানে আমরা বলেছি যে পদ্ধতিতে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয় সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। কি হয় না, এই যে ট্রান্সক্রিপশন যে প্রক্রিয়া, ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হবে যে প্রক্রিয়াটা, এটা একটা জটিল প্রক্রিয়া। এটা 3টে ধাপে সম্পন্ন হয়। সেই 3টে ধাপ কি কি রয়েছে? একটাকে বলা হচ্ছে প্রারম্ভিক দশা, আরেকটিকে বলা হচ্ছে বৃদ্ধি দশা এবং তৃতীয়টিকে বলা হচ্ছে সমাপ্তি দশা। এই 3টে ধাপে ট্রান্সক্রিপশনটা সম্পন্ন হচ্ছে। আমরা কি করব না, আজ এই যে ভিডিওটা, এই ভিডিওতে আমরা ট্রান্সক্রিপশন পদ্ধতির এই প্রারম্ভিক এবং বৃদ্ধি দশা নিয়ে আলোচনা করব। আমরা আসবো যে ট্রান্সক্রিপশনের শুরুতে কি হয় না, ট্রান্সক্রিপশনের কম্পোনেন্ট পড়ার সময় আমরা বলেছি যে ট্রান্সক্রিপশন ঘটার জন্য যে রাইবো নিউক্লিওটাইডগুলো দরকার হয়, তারা কি হয় না, সবাই থাকে মনোফসফেট হিসাবে। ধরো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য এএমপি, জিএমপি, সিএমপি, ইউএমপি, এইসবগুলো রাইবো নিউক্লিওটাইডগুলো রয়েছে। এরা কি হয় না, এরা সবাই ফসফোরাইলেজ নামক H3PO4 ফসফোরাইলেজ নামক উৎসকের প্রভাবে এবং শক্তির প্রভাবে এরা ট্রাইফসফেটে রূপান্তরিত হয়। তাহলে হয়ে যাচ্ছে এএমপিতে এটিপি, জিএমপিটা হয়ে যাচ্ছে জিটিপি, সিএমপিটা হচ্ছে সিটিপি, ইউএমপিটা হচ্ছে ইউটিপি। এরা সবাই থেকে যাচ্ছে কোথায় না, কোষের সাইটোপ্লাজমে। এবার আমরা চলে আসছি যে প্রক্রিয়াটিতে, অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ঘটার আগে আমাদের প্রক্রিয়াটিতে ট্রান্সক্রিপশন পড়ছি, সেই ট্রান্সক্রিপশন ঘটার আগে এই সমস্ত রাইবো নিউক্লিওটাইডগুলি তৈরি হয়ে গেছে, ট্রাইফসফেট রূপান্তরিত হয়েছে। এবার আমরা চলে আসছি যে সরাসরি প্রক্রিয়াটিতে। ধরো এটি হচ্ছে একটি দ্বিতন্ত্রী ডিএনএ, এটি একটি দ্বিতন্ত্রী ডিএনএ। এদিকটা হচ্ছে 5 প্রাইম, এদিকটা হচ্ছে 3 প্রাইম, বা আমরা লিখতে এদিকটা হচ্ছে 3 প্রাইম, এদিকটা আমরা লিখলাম 5 প্রাইম, এদিকটা 3, এদিকটা 5। আচ্ছা, অপরপ্রান্তটা আমি আঁকছি যে সেটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। এর এদিকটা হচ্ছে 5 প্রাইম, তাহলে এর এদিকটা হচ্ছে 3 প্রাইম। এই যে দ্বিতন্ত্রী ডিএনএ রয়েছে, এই দ্বিতন্ত্রী ডিএনএর একটা তন্ত্রীকে কেন্দ্র করে আমাদের তৈরি হবে কি না, এমআরএনএ। আমি ধরে নিচ্ছি যে এই যে দ্বিতন্ত্রী ডিএনএ, তার এই সবুজটি কে ছাঁচ হিসাবে ব্যবহার করে আমাদের এমআরএনএ তৈরি হবে। তাহলে আমার দুটো তন্ত্রী, একটা হচ্ছে সবুজ তন্ত্রী আমি রেখেছি, আরেকটি আমি রেখেছি অরেঞ্জ কালার তন্ত্রী। এটা আমরা বলতে পারি যে কমলা রঙের তন্ত্রী। আমরা কি বলছি না, এর মধ্যে এই সবুজ তন্ত্রীটিকে ছাঁচ হিসাবে ব্যবহার করছে, তাই সবুজ তন্ত্রীটিকে বলা হবে, যেহেতু সবুজ তন্ত্রীকে কেন্দ্র করে ছাঁচ হিসাবে ব্যবহার করে এমআরএনএ তৈরি হবে, তাই সবুজ তন্ত্রীটিকে বলা হবে টেমপ্লেট তন্ত্রী। কমলাটিকে কি বলা হবে না, কমলাটিকে বলা হবে কোডিং তন্ত্রী। কোডিং তন্ত্রী বা কি হচ্ছে না, যেটি টেমপ্লেট তন্ত্রী তার যে নিউক্লিওটাইড সজ্জা আর যেটা
এমআরএনএ তৈরি হবে তার যে নিউক্লিক সজ্জা পুরো বিপরীত, তাই এটাকে বলা হয় অ্যান্টি সেন্স তন্ত্রে। আর যে এমআরএনএ তন্ত্রী হবে তার নিউক্লিক সজ্জার সঙ্গে এই কমলা রং বা কোডিং তন্ত্রীটির নিউক্লিক সজ্জা হচ্ছে একই রকম, শুধুমাত্র যেখানে এখানে এ ছিল সেখানে ইউ থাকবে, থাকবে না পরিবর্তে ইউ থাকবে। তাই এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে সেন্স তন্ত্রে। ঠিক আছে, আর এই সেন্স তন্ত্রটা যেহেতু এটা একই, নিউক্লিক সজ্জাটা একই, তাই এটাকে বলা হচ্ছে প্লাস তন্ত্রী, আর এটিকে বলা হচ্ছে মাইনাস তন্ত্রী। ঠিক আছে, এবার আমরা চলে আসছি যে আমরা এখানে বললাম কি না, আমরা এখানে বললাম যে ডিএনএ দুটো তন্ত্র দ্বারা তৈরি। আমি একটা সবুজ তন্ত্র রেখেছি, একটা হচ্ছে কমলা তন্ত্র রেখেছি। আমরা ধরে নিচ্ছি যে সবুজ তন্ত্রটিকে ছাঁচ হিসাবে ব্যবহার করে এমআরএনএ তৈরি হবে। এই টোটাল সবুজ তন্ত্রটিকে কিন্তু ছাঁচ হিসাবে ব্যবহার করা হবে না, এর একটা নির্দিষ্ট পার্ট থেকে এমআরএনএ তৈরি হবে। আমি ধরে নিচ্ছি তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার পার্টটি থেকে তৈরি হবে এমআরএনএ, তাই এই পার্টটিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। এই যে ডিএনএ যে তন্ত্রটি ছাঁচ হিসেবে ব্যবহার করা হলো তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। সেই ট্রান্সক্রিপশন ইউনিটের তিনটে পার্ট থাকছে, একটা হচ্ছে প্রোমোটার, আরেকটি হচ্ছে গঠনগত জিন, আর একটা হচ্ছে টার্মিনেটর। এটা আমরা পড়ে এসেছি ট্রান্সক্রিপশনের যেটা হচ্ছে উপাদানে। ঠিক আছে, এই যে সবুজ তন্ত্রটি ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করছে, এই অংশটা আমরা বললাম যে তিনটে অংশ থাকছে। এবার আমরা চলে আসছি, তাহলে আমি যদি একটা ভালো করে ফ্রেশ করে আঁকি, যে ফ্রেশ করে আঁকি তাহলে কি দেখাচ্ছে না, এটা হচ্ছে সবুজ তন্ত্রটি যেটি ছাঁচ হিসেবে ব্যবহার করা হবে, এটা তার বিপরীত তন্ত্রটি। তাহলে এর এদিকে রয়েছে 5 প্রাইম, এর এদিকে রয়েছে 3 প্রাইম। সবুজটার এদিকটা রয়েছে 3 প্রাইম, এদিকটা রয়েছে 5 প্রাইম। আমরা কি বলছি না, এই সবুজের যেটা রয়েছে এটি হচ্ছে প্রোমোটার, আমি পি লিখছি, এখান থেকে এটুকু হচ্ছে টার্মিনেটর, টি লিখলাম। বাকি মাঝখানে পোর্শনটা হচ্ছে স্ট্রাকচারাল জিন বা গঠনগত জিন। ঠিক আছে, এই গঠনগত জিন থেকে আমার এমআরএনএ তৈরি হবে। কি বলা হয় না, এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ঘটার জন্য যেটি হচ্ছে প্রধান উৎসেচক, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ঘটার জন্য যেটি প্রধান উৎসেচক, সেই প্রধান উৎসেচকটার নাম কি না, প্রসেসটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। ঠিক আছে, প্রসেসটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। ঠিক আছে, এই আরএনএ পলিমারেজটা দুটো উপাদান দ্বারা গঠিত হয়। একটিকে বলা হচ্ছে কোর উৎসেচক, ঠিক আছে, আরেকটি হচ্ছে সিগমা ফ্যাক্টর, আরেকটিকে আমরা বলছি যে সেটা হচ্ছে আমাদের সিগমা ফ্যাক্টর, সেটার সঙ্গে যুক্ত থাকছে। এটি হচ্ছে আমাদের প্রধান উৎসেচক যেটা ট্রান্সক্রিপশন সহায়তা করবে। আমরা বলছি কি না, এই যে আরএনএ পলিমারেজ সেটা দুটো উপাদান দ্বারা তৈরি, কোর উৎসেচক এবং হচ্ছে সিগমা ফ্যাক্টর। এই কোর উৎসেচক যেটি রয়েছে, এই যে কোর উৎসেচক যেটি রয়েছে, সে কিন্তু ট্রান্সক্রিপশন করতে পারে, মানে এই আরএনএটাকে, এই ডিএনএটাকে কপি করে আরএনএ তৈরি করতে পারে, কিন্তু কোথা থেকে ট্রান্সক্রিপশনটা শুরু করতে হবে সেটাও জানা নেই। তো আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, তো সাপোজ এটি হচ্ছে তোমার একটা ধান ক্ষেত,
এটা ক্ষেত, আমি বলে যে তুমি এই ক্ষেতটাকে লাঙল করে দাও, তুমি কি এই মাঠের মাঝখান থেকে লাঙল করতে শুরু করবে? নিশ্চয়ই না। তোমাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে লাঙল করে স্টার্ট করতে হবে, তাহলে তুমি মাঠটাকে একটা সুন্দরভাবে লাঙলটা করতে পারবে। ঠিক তেমনি আরএনএ পলিমারেজের যেটা হচ্ছে কোষসূচক, সে লাঙল করতে পারে, অর্থাৎ সে কিনা ডিএনএ থেকে ছাঁচ হিসেবে ব্যবহার করে আরএনএ তৈরি করতে পারে, কিন্তু কোথা থেকে স্টার্ট করতে হবে সেটাও পারে না। সাপোজ ধরো যদি পলিমারেজটা যদি এখান থেকে স্টার্ট করতো, তাহলে এইটুকু কপি হওয়ার পরে আর তৈরি হবে না। এই যে ট্রান্সক্রিপশনটা কোথা থেকে স্টার্ট হবে, সেটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন থেকে স্টার্ট হবে। এই প্রোমোটার রিজিয়নকে শনাক্ত করতে সহায়তা করে কে না, এই আরএনএ পলিমারেজের সিগমা ফ্যাক্টরটি। অর্থাৎ এরপরে কি হচ্ছে না, এরপরে যেটা হচ্ছে যে আরএনএ পলিমারেজের যেটি সিগমা ফ্যাক্টর, সে কি করলো না, এই যে ট্রান্সক্রিপশন ইউনিট তার প্রোমোটারকে শনাক্ত করলো, শনাক্ত করে ও কি করছে না, সেই জায়গাটিতে এই প্রোমোটারকে শনাক্ত করলো সিগমা ফ্যাক্টর, শনাক্ত করার পর সেই জায়গাটিতে ও কোর উৎসেচককে যুক্ত করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কোর, আরএনএ যুক্ত করলো। এখন দেখো এই যে জায়গাটি বা প্রোমোটারে যেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়েছে, সেখানে ডিএনএ স্ট্র্যান্ড দুটো মাঝখানে হাইড্রোজেন বন্ড কিন্তু যুক্ত আছে। তখন এই যে দ্বিতন্ত্রী ডিএনএ এবং আরএনএ পলিমারেজ উৎসেচকটাকে একসঙ্গে বলা হচ্ছে ক্লোজড কমপ্লেক্স। অর্থাৎ এখন এই পোর্শনটাকে আমরা বলছি যে এটা একটা ক্লোজড কমপ্লেক্স। কি কি দ্বারা তৈরি হলো, আরএনএ পলিমারেজ এবং দ্বিতন্ত্রী ডিএনএ দ্বারা। এরপরে কি হলো, মানে এর পরের ধাপে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, মানে এর পরের ধাপে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সিগমা ফ্যাক্টরটি রয়েছে, সে কি করবে না, এই যে প্রোমোটার অঞ্চলে যুক্ত হয়েছে, এই প্রোমোটার অঞ্চলে থাকা 12 থেকে 14টি নিউক্লিওটাইড জোড়ের মাঝখানে যে হাইড্রোজেন সেটাকে ভেঙে দেবে। ফলে কিরকম হবে গঠনটা না, ফলে গঠন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গঠনটা তৈরি হবে সেটা কেমন আসছে দেখো। এরকম গঠন তৈরি হলো। এর এই দিকটা ছিল 3', এই দিকটা হচ্ছে 5'। আমি আর কমলা কালারটাতে আঁকছি না। এখানে কি হয়ে গেল না, এখানে যেটা হচ্ছে সিগমা ফ্যাক্টর, আমি সবুজ রঙের সিগমা ফ্যাক্টর, সে কি করেছে না, এই দ্বিতন্ত্রী ডিএনএর মাঝখানে এই তন্ত্র এবং এই তন্ত্রের মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল সেটাকেও ভেঙে দিয়েছে। এটা হচ্ছে কোর, কোর নয় সিগমা ফ্যাক্টরটা ভেঙে দিল। ফলে দেখো এখন ডিএনএ তন্তুটি পরস্পর আলাদা হয়ে গেছে। এখন এই যে গঠনটা তৈরি হলো যে দ্বিতন্ত্রী ডিএনএর দুটো তন্ত্রের মাঝখানে হাইড্রোজেন বন্ড ভেঙে গেছে এবং টেমপ্লেট তন্ত্রের সঙ্গে আমাদের আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে রয়েছে, তখন এই যে কমপ্লেক্সটা এটাকে তখন বলা হচ্ছে ওপেন কমপ্লেক্স। মানে কি না, এখানে আমার ডিএনএ তন্তুটি ওপেন হয়ে গেছে, খুলে গেছে, ওপেন কমপ্লেক্স। এই যে ওপেন কমপ্লেক্স তৈরি হয়ে গেল, তবে এখন যে স্ট্রাকচার যেটা তৈরি হয়েছে, এই যে দ্বিতীয় তন্তুটি পরস্পর থেকে দূরে সরে গেছে, একটা সেই বুদবুদের মতো গঠন তৈরি হয়েছে। তখন এই গঠনটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন বাবল। বাবল মানে বুদবুদ, এটাকে তখন বলা হচ্ছে ট্রান্সক্রিপশন বাবল। ট্রান্সক্রিপশন বাবল তৈরি হয়ে গেছে। এবার দেখো টেমপ্লেট তন্তুটা নন টেমপ্লেট তন্তু থেকে আলাদা হয়ে গেছে। কি করবে না, এরপর যে সিগমা ফ্যাক্টর যেটা রয়েছে ও কি করলো না, সিগমা ফ্যাক্টর এর পরের ধাপে যেটা করছে সেটা হচ্ছে যে আমি যদি আবার আঁকি কি দেখতে পাবো, এরকম হয়েছে। সিগমা ফ্যাক্টর যেটা রয়েছে সে কি করছে না, সিগমা ফ্যাক্টর এই যে আমরা বললাম যে 12 থেকে 14 যে নিউক্লিওটাইড ওপেন হয়ে গেছে সেটাকে কপি করে
সেটাকেও কপি করে, এটা হচ্ছে কোর উৎসেচক, সেটাকে কপি করে ও একটা mRNA তৈরি করছে। এইটাকে কি নিউক্লিওটাইড সেই অনুসারে এখানটা কপি করে একটা mRNA তৈরি করে দিল। যখন এই ছোট্ট mRNA তৈরি হয়ে গেল, তখন কি হলো না, এই mRNA তৈরি হওয়ার পর সিগমা ফ্যাক্টরটি এই আরএনএ পলিমারেজ ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ আমি যদি পরের ধাপটাতে আঁকি, তাহলে যেটা দেখাচ্ছে যে একটা আরএনএ, এটা হচ্ছে তাহলে আমার mRNA তৈরি হয়েছে। mRNA তৈরি হওয়ার পর সিগমা ফ্যাক্টরটি এটা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। দেখো আমি যদি পরের ধাপটাতে দেখাই একে কেমন আসছে। এই এরকম, তাহলে শুধু এখানে রয়ে গেছে কি না, এখানে রয়ে গেছে শুধুমাত্র কোর উৎসেচকটি। সিগমা ফ্যাক্টরটা এখান থেকে ছেড়ে বেরিয়ে চলে গেছে, আর এখানে আমাদের একটা ছোট্ট mRNA তৈরি হয়ে রয়েছে। এবার দেখো এই যে বাকি যে টার্মিনেটর পর্যন্ত যে ডিএনএ স্ট্যান্ডার্ড রয়েছে, টেম্পলেট স্ট্যান্ডার্ড রয়েছে, তাকে কিন্তু কপি করতে হবে কাকে না, তাকে কপি করতে হবে পুরোপুরি কোর এনজাইমকে। অর্থাৎ সিগমা ফ্যাক্টর শুধুমাত্র একটুখানি প্রোমোটারকে শনাক্ত করলো, প্রোমোটারের অঞ্চলে একটুখানি ছোট আরএনএ তৈরি করলো, করার পরে বেরিয়ে চলে গেল। বাকি কাজটা করতে হবে কিন্তু এই কোর উৎসেচকটাকে। ঠিক আছে, এবার যেখান থেকে সিগমা ফ্যাক্টরটা বেরিয়ে চলে গেছে, সেখানে এসে আর একটা প্রোটিন যুক্ত হয়। তার নাম কি না, তার নাম হচ্ছে নাস এ। অর্থাৎ এই কোর উৎসেচকের যেখানে সিগমা ফ্যাক্টর যুক্ত ছিল, সেখানে এসে একটা প্রোটিন যুক্ত হচ্ছে, তার নাম হচ্ছে নাস এ প্রোটিন, NAS ক্যাপিটাল এ, নাসে প্রোটিন যুক্ত হচ্ছে। ও কি করছে না, এই সিগমা ফ্যাক্টরের কাজটা ও গ্রহণ করে নিচ্ছে। এই যেখানে এবারে তৈরি হয়ে রয়েছে, এবার কি করলো না, এই নাসে প্রোটিন এর পরে ধাপে যেটা করছে যে নাসে প্রোটিন যেটা রয়েছে, ও কি করছে না, নাসে প্রোটিনটি এর পরের ধাপে এই সামনের দিকে যে ডিএনএ স্ট্যান্ডটা রয়েছে, সেই ডিএনএ স্ট্যান্ড দুটোর মাঝখানে যে হাইড্রোজেন বন্ড রয়েছে, সেটাকে ভেঙে দেবে। এটা হচ্ছে আমরা বলেছি যে এটা হচ্ছে এর 3 প্রাইম অংশ, এটা হচ্ছে 5 প্রাইম অংশ। তাহলে mRNA যেটা তৈরি হচ্ছে, এর এই মাথাটা হচ্ছে 5 প্রাইম এন্ড, তাহলে এই 5 প্রাইম 3 প্রাইম এদিকে এগিয়ে যাবে। তাহলে এর পরের ধাপে কি করছে না, পরের ধাপে যেটা করছে যে এই অংশ না, এবার সামনের দিকের এই অংশটিতে, সামনের যে অংশটি রয়েছে, সেই সামনের দিকে অংশটিতে থাকা, সামনের দিকে অংশটি থাকা যে ডিএনএ স্ট্যান্ড, তাদের মাঝখানের যে হাইড্রোজেন বন্ডটা, সেটাকে ভেঙে দিল। তাহলে এখানে পিছন এটা যখন সিগমা ফ্যাক্টরটি এবং নাসে প্রোটিনটি কোর এনজাইমটি এবং নাসে প্রোটিনটি যখন সামনের দিকে এগিয়ে গেল, নাসে প্রোটিন যখন সামনের দিকে এগিয়ে গেল, হলুদ হচ্ছে নাসে প্রোটিন আর এই খয়েরি রংটা হচ্ছে আমার কোর উৎসেচক, এগিয়ে গেল, তখন কি হলো না, এখানে আমার তৈরি হয়েছিল mRNA। ঠিক আছে, ওরা কি করলো না, এই পিছন দিকে যে ডিএনএ ছেড়েছে সেটা আবার নিজেরা আবার যুক্ত হয়ে গেল। এরপর কি হবে না, দেখো আমরা আগে বলেছিলাম যে আমাদের যে এই যে ভেঙে গিয়ে এএমপি, জিএমপি, সিএমপি ছিল, তারা তৈরি করেছিল এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি। এরা আবার ভাঙবে, ভেঙে শক্তি উৎপন্ন করবে, তৈরি করবে কি না, ফের আবার এএমপি, জিএমপি, সিএমপি, ইএমপি তৈরি করবে। সেই এএমপি, জিএমপি, সিএমপি যে তৈরি করবে, তার কি কোনো এখানে কি নিকটে আছে সেই অনুসারে পরপর যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি হবে একটা mRNA। এইভাবে কি হবে না, এইভাবে আমাদের কি হবে না, সিগমা ফ্যাক্টরটি আর নাসে প্রোটিনটি এবং কোর এনজাইমটি এবং সামনের দিকে ডিএনএ স্ট্যান্ড ভাঙতে ভাঙতে যাবে এবং আরএনএটাকে কপি করতে করতে চলে যাবে যতক্ষণ না টার্মিনেটরে পৌঁছাচ্ছে। দেখো এই সিগমা ফ্যাক্টর বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত এই যে পোষণটা, এই পোষণটাকে আমরা বলছি এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা। আর এই সিগমা বেরিয়ে যাওয়ার পর নাসে প্রোটিন যুক্ত হলো, তারপর তারা সামনের হাইড্রোজেন বন্ডটাকে ভাঙলো দুটো তন্ত্রের মাঝখানে, এবং তারা এইভাবে কপি করতে করতে যতক্ষণ না টার্মিনেটে পৌঁছাচ্ছে ততক্ষণ মধ্যে এটা কপিটা চলতে থাকবে। এই পর্যন্তকে আমরা বলছি এটা হচ্ছে বৃদ্ধি দশা। তাহলে সুতরাং এটি গেল আমাদের ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক এবং বৃদ্ধি দশা নিয়ে আলোচনা। আমরা পরের ভিডিওটিতে
সবাই লক্ষ্য রাখবে, আমরা পরের ভিডিওতে আলোচনা করব ট্রান্সক্রিপশনের সমাপ্তি দশাটা নিয়ে।